আমরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে গতকালকে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন একটি হাস্যকর সিদ্ধান্ত নিয়েছেন। তারা আসন বা নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের নামে আমরা দেখতে পেয়েছি যে আমাদের বাগেরহাটের যে 4টি আসন ছিল সেই 4টি আসন থেকে কমিয়ে তারা 3টি আসন প্রাথমিকভাবে নির্ধারণ করেছে। এটি অত্যন্ত হাস্যকর এবং দুঃখজনক ব্যাপার। তারা সেখানে একটি বিষয় উল্লেখ করেছে যে জনগণের সেবা এবং যাতায়াতের সুবিধা বিবেচনায় রাখা হয়েছে। আমি নির্বাচন কমিশনার আনারুল ইসলামকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো শরণখোলায় গিয়েছেন? আপনি কি কখনো মোড়লগঞ্জে গিয়েছেন? আপনি কিভাবে বুঝবেন বা বুঝলেন যে শরণখোলা মোড়লগঞ্জের যাতায়াত ব্যবস্থা খুব ভালো? কিভাবে বুঝলেন যে শরণখোলা মোড়লগঞ্জকে যদি মোল্লার সাথে অর্থাৎ বাগেরহাট 3 আসনের সাথে একীভূত করা হয় বা এক করা হয় তাহলে ভালো হবে, জনগণ সেবা পাবে, জনগণের যাতায়াতের সুবিধা হবে? এটি আপনি কিভাবে বুঝলেন বা কিভাবে জানলেন? আপনার কারিগরি টিম কিভাবে এই সিদ্ধান্ত নিল যে বাগেরহাটের 4টি আসনকে কমিয়ে তারা 3টি আসন করেছে? তো মূলত আজকে আমরা যে মানববন্ধন করছি বা প্রতিবাদ করছি এটির প্রতিবাদে বা এটির বিরুদ্ধে। তারা বলেছে যে আগামী 10ই আগস্টের মধ্যে আমাদের যদি কোনো আপত্তি থাকে কিংবা দাবি থাকে কিংবা আমাদের যদি কোনো প্রতিবাদ থাকে সেটি তাদেরকে যাতে আমরা জানাই। আপনারা যখন এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা যখন এই প্রাথমিক তালিকা করেছেন, তখন কি আমাদের মতামত নিয়েছিলেন? তখন কি আমাদের সাথে কথা বলেছিলেন বা বাগেরহাটের লোকজনের সাথে কথা বলেছিলেন যে আমরা বাগেরহাটের 4 আসনকে 3টি আসন করতে চাই? তখন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেননি। কেন এখন আমরা কুকুরের মতো বা আমরা কেন আপনাদের পিছনে পিছনে দৌড়াবো বা আপনাদের কাছে গিয়ে আমরা অনুরোধ করবো যে হচ্ছে আমাদের এই সমস্যাটা আপনারা দূর করে দেন, আমাদের বাগেরহাটের যে 4টি আসন ছিল সেই 4টি আসনই রাখেন? এটি কেন আমরা বলতে যাবো? আমাদেরকে না জানিয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আপনার দায়িত্ব, আপনি খোঁজ খবর নিয়ে আপনি বাগেরহাটের যে 4টি আসন ছিল সেটি আবার নির্ধারণ করবেন। আমি আজকের মানববন্ধনের শুরুতে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাইফুলকে আমাদের শরণখোলার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিংবা শরণখোলা থেকে আসলে একজন মানুষকে কতটা চ্যালেঞ্জ নিয়ে বা কতটা হচ্ছে কষ্ট পরিশ্রমের মাধ্যমে একটি জায়গায় প্রতিষ্ঠিত হতে হয় সেই বিষয়টি তাকে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ইলিয়াস ভাইকে। গতকালকে যে নির্বাচন পরিষদের সিদ্ধান্ত নিয়েছে আমরা শুনে সিদ্ধান্ত জানার পরে অনেকটা মর্মাহত হয়েছে এই যে কারোর সাথে মাঠ পর্যায়ে কোনো জনগণের সাথে যোগাযোগ না করে বা কোনো রকম কোনো কমিউনিকেশন না করে হুট করে এরকম একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে যে বাগেরহাট 4 আসনে আগে যে 2টি আসন ছিল মোড়লগঞ্জ এবং শরণখোলা উপজেলা নিয়ে যে আসনটা ছিল এটাকে মোল্লার সাথে যুক্ত করে বাগেরহাট 3 নামে এখন থেকে এটাকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনারা আগে থেকেই জানেন যে মোড়লগঞ্জ বাগেরহাট প্রত্যন্ত এলাকা বলা যায়, এটা সুন্দরবনের পাশে একদম পরিবেশ অবস্থিত। এখানে প্রতি বছরই এটাতে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের যারা ঘূর্ণিঝড় বন্যা জলোচ্ছ্বাস হয়ে থাকে। তো এখানকার বিপুল সংগ্রহ থাকা সত্ত্বেও বিশেষ করে পর্যটন বিপুল সংগ্রহ থাকা সত্ত্বেও এই এলাকাগুলো বরাবরই একদম শুরু থেকে বলা যায় কোনো সরকারি আসলে এটাকে ওইভাবে সুবিধা দেয়নি। তো এটা অত্যন্ত দুঃখজনক। আরেকটা বিষয় হলো যে মোড়লগঞ্জ এমনিতে একটি বড় উপজেলা, এটাতে প্রায় 16টির মতো ইউনিয়ন রয়েছে। বাংলাদেশের অন্যতম বড় একটা উপজেলা হলো মোড়লগঞ্জ। এখানে মোড়লগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থা বা এখানকার যে রাস্তাঘাটে আগে থেকেই খুবই বাজে অবস্থা। এখানে অত্যন্ত সুস্থ আছে, এখানে আসলে কারো পক্ষে যোগাযোগ ব্যবস্থা একদম বাজে, চিকিৎসা অবস্থা খুবই নাজেহাল। যে কোনো সমস্যা হলে দেখা যায় যে মানুষজনকে খুলনায় ছুটতে হয়। এছাড়া আশেপাশে কোথাও ভালো এভাবে কোনো রকম কোনো মেডিকেল বা থেকে এরকম হাসপাতাল নেই। শরণখোলার অবস্থা আরো
ভয়াবহ এখানকার। আর যে রাস্তাঘাট একটু বাদ দিয়ে দিলাম, চিকিৎসার একটা মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এটাতে চিকিৎসা নামে মাত্র হয়। কোন রকম জ্বর এসে একটু বেশি কিছু হলে এটাকে খুলনায় রেফার করা হয়। এছাড়া এখানকার যে মানুষের যে মানে কর্মসংস্থানের সুযোগ তেমন নেই। এখানে আপনারা জানেন যে শরণখোলাতে বিশ্বের অন্যতম ঐতিহ্য পেন গ্রুপ সুন্দরবন রয়েছে। তো একটা সম্ভাবনা থাকে, ইকোনমির একটা হাব হওয়ার একটা সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে দেখা যায় ওইভাবে এটাকে কোনোভাবেই আসলে মূল্যায়ন করা হয়নি। তো এইরকম একটা পরিস্থিতিতে এই ময়ূরভঞ্জ শহরগুলোকে আবারও তুলনামূলকভাবে এগিয়ে থাকার মংলার সাথে যুক্ত করা হয়েছে, যেটা আমরা মনে করি যে এটার ফলে হবে কিন্তু মংলাকেই আসলে সামগ্রিকভাবে বা সামাজিকভাবে সকল কিছুর ফোকাস এবং কেন্দ্রে রাখা হবে, যেখান থেকে আবারও পিছিয়ে পড়বে ময়ূরভঞ্জ শহরখোলা উপজেলার মানুষজন। তো এই সিদ্ধান্তের আসলে আমরা গতকালকে জানা হয়েছে, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে আগে যেভাবে ছিল ময়ূরভঞ্জ শহরখোলা মিলে যেভাবে একটা বাগেরহাট 4 আসন ছিল সেটাকে আমরা ফেরত চাচ্ছি। এই সিদ্ধান্তটাকে আবারও বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এই তো রাকিব ভাই, এই বলে আমি বক্তব্য শেষ করি। ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী সাইফুলকে। নির্বাচন কমিশন তারা বলছেন তারা এভারেজ ভোটার তালিকা বা ভোটার হিসেবে আমাদের যে বাগেরহাট 4 আসন ছিল সেই বাগেরহাট 4 আসনকে তারা বাতিল করে তারা বাগেরহাট 3 আসন করতে চায়। ঠিক আছে, ভালো কথা। তারা যে এভারেজ ভোটের যে বিষয়টি হচ্ছে তারা যে হচ্ছে এরকম করে নির্ধারণ করতে চায়, তাদেরকে আমি একটু যদি পরিসংখ্যান দেখাই বা গত 1.5 বছর আগের একটি রিপোর্ট যদি আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি, তারা বলছে যে এভারেজ ভোটার হিসেবে 4,20,500 ভোটার হতে হবে একটা আসনের জন্য। তো সেদিকে শুধু বাগেরহাটের উপরে এই আইন বা এই নিয়মটা বর্তায়, নাকি বাংলাদেশে আরো যে 300টি আসন রয়েছে সেই আসনের ক্ষেত্রেও বর্তায়, নাকি শুধু বাগেরহাটের জন্য আলাদা নিয়ম? আমি যদি আপনাদেরকে একটু পরিসংখ্যান একটু যদি দেখাই, আমাদের বাগেরহাটে যে 4টি আসন ছিল সেই 4টি আসনের মধ্যে শুধুমাত্র বাগেরহাট যে 3 আসন রয়েছে, অর্থাৎ মোংলা এবং রামপাল উপজেলা নিয়ে যে আসনটি গড়ে উঠেছিল, সেই মোংলা এবং রামপালে গত 1.5 বছর আগের যে ভোটার সংখ্যা সেটি ছিল 2,54,905। তাহলে শুধুমাত্র কি বাগেরহাট নিয়ে এরকম ভোটার কম ছিল বা কম আছে? বিষয়টি কিন্তু এরকম নয়। আপনাদেরকে যদি একটু বলি, লক্ষ্মীপুর 1 আসন, সেখানে ভোটার সংখ্যা 2,61,794 জন। আমি 1.5 বছর আগে একটি পরিসংখ্যান বলতেছি, কারণ রিসেন্ট যে পরিসংখ্যান বা রিসেন্ট যে আপডেট তথ্য আমাদের কাছে নেই। তো 1.5 বছর আগের আমি সব জায়গাগুলোর এরকম তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সেখানে লক্ষ্মীপুর 1 আসনে 2,61,794 জন। সন্দীপের কথা আমি বাদ দিলাম, সেখানেও অনেক ভোটার কম, 2,41,916 জন। এরপরে ব্রাহ্মণবাড়িয়া 6, সেখানে ভোটার সংখ্যা 2,64,434 জন। ব্রাহ্মণবাড়িয়া 1 অর্থাৎ নাসিরনগর, সেখানে ভোটার সংখ্যা 2,52,547। মৌলভীবাজার 2, সেখানে ভোটার সংখ্যা 2,85,476 জন। জামালপুর 4, সেখানে ভোটার সংখ্যা 2,89,263 জন। আমাদের ঠিক বাগেরহাটের পাশেই যে জেলা অর্থাৎ পিরোজপুর জেলা, সেই পিরোজপুর জেলার একটি আসন পিরোজপুর 3, পিরোজপুর 3-এ ভোটার সংখ্যা 2,23,449 জন। তার মানে আমাদের বাগেরহাটের যে 3 আসন সেই 3 আসনের ভোটারের চেয়েও কিন্তু অনেক কম। বরিশাল 6 অর্থাৎ বাকেরগঞ্জ, সেখানে আসলে ভোটার সংখ্যা 2,95,509 জন। যশোর 6, সেখানে ভোটার সংখ্যা 2,17,924 জন।
যশোর 1 সেখানে ভোটার সংখ্যা 2,94,697 জন। এরপরে নীলফামারী 3 সেখানে ভোটার সংখ্যা 2,75,342 জন। এছাড়াও আপনাদেরকে যদি একটু বলি, বাগেরহাটের পাশে আরেকটি যে আসন অর্থাৎ গোপালগঞ্জ 3, সেই গোপালগঞ্জ 3 আসনে ভোটার সংখ্যা 2,90,300 জন। এবং ময়মনসিংহ 3 সেখানে ভোটার সংখ্যা 2,76,044। তার মানে আমরা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বুঝতে পারি শুধুমাত্র বাগেরহাট 3 আসনেই যে ভোটার সংখ্যা কম, বিষয়টি কিন্তু এরকম নয়। আমরা যেমনই দেখতে পেলাম যে অন্যান্য জেলাগুলোর যে আসনগুলো রয়েছে সেখানেও কিন্তু ভোটার সংখ্যা কম রয়েছে, অর্থাৎ তারা যে একটি সংখ্যা নির্ধারণ করেছে, অ্যাভারেজ গড় করেছে 4,20,500 জন ভোটার হতে হবে একটি আসনের জন্য। তাহলে সেটি কি শুধুমাত্র বাগেরহাটের জন্যই, নাকি অন্যান্য আসনগুলোর জন্য বা অন্যান্য জেলাগুলোর জন্য বর্তায়? এই প্রশ্নটি আমি নির্বাচন কমিশনার আনারুল সাহেবের উদ্দেশ্যে রেখে দিলাম। উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো আমাদের সহযোদ্ধা শরণখোলা উপজেলার কৃতি সন্তান রোমানুল ইসলাম এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি বক্তব্য অত্যন্ত মন নিয়ে আজকে আপনাদের সম্মুখীনে বিষয়টা খুবই লজ্জার সহিত উপস্থাপন করতে হচ্ছে যে আমাদের বাগেরহাটে 4টি আসন সেটাকে বিভক্ত করে মানে 3টি আসনে নিয়ে যাবে বলে কিছু আনারুল ইসলাম বলল। আসলে এটা অতি হাস্যকর একটা বিষয়। যেখানে 2007 সালের সিডুরের বিষয়টা যদি আমরা উল্লেখ করি সাধারণত, তাহলে সেখানে 908 জন লোক আমাদের অঞ্চল থেকে নিহত হয়েছিল, আর আহতের সংখ্যা ছিল 11,000+। তাহলে আপনি যে স্থানে প্রত্যেকটা ঘূর্ণিঝড় সিডর, আয়লা, রুবেল থেকে যতগুলোই আঘাত হানে ঘূর্ণিঝড় নিম্নতর স্তরে চাপবে, সেখানে সর্বপ্রথম সেগুলো আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। তাহলে আমাদের সেই যে উপজেলাটা শরণখোলা উপজেলা, যেটা খুবই অবহেলিত অবস্থা আছে, বাগেরহাট 4 আসন, আপনারা সেখানে আরো উন্নয়নের জন্য কি করবেন তা না করে আপনারা যাতে আরো অবনতি করা যায়, যেন ওটাকে পেছনে ফেলা যায়, সেদিকে আপনি উদ্যোগ নেবেন। কেন আসলে আমাদের সাথে কেন এগুলো আপনারা করতে যাচ্ছেন? আপনারা আসলে এই বিষয়গুলোকে আপনাকে একটু জাস্টিফাই করা দরকার ছিল না? যেখানে 4টা আসন হওয়া সত্ত্বেও যে ন্যূনতম শরণখোলা উপজেলাতে পানির সংকট এতটাই কম আসলে বড় বাহুল্য। মানুষ প্রতিনিয়ত মিঠা পানির অভাবে তাদের তৃষ্ণার্ততা খুব কঠিনভাবে তারা জীবনযাপন করতেছে। তাদের আমাদের অঞ্চলে পানির অভাব এতটাই আসলে বলে বোঝানো সম্ভব নয়। আপনি কি আসলে কখনো কি আমাদের শরণখোলাতে গিয়ে দেখেছেন যে শরণখোলা তহসিলে কিরকম, যে সুন্দরবনে কোন দেশে যে একটা যে অঞ্চল আছে বাগেরহাট 4 আসনের লোকজন আসলে কিভাবে তাদের জীবনযাপন করে, এই বিষয়গুলো আসলে আপনার কখনো কি নিজ স্থান থেকে নিজ জায়গা থেকে কখনো কি গিয়ে দেখেছেন? দেখেননি। তাহলে আপনি সেখানে কিভাবে আমাদের বাগেরহাট 4 আসনকে আজকে আরো একটি আসনকে কমিয়ে 3টি আসনে কেউ নিয়ে আসতে পারতেছেন? আপনার চোখে কি অন্যান্য আসনগুলো পড়ে না? যেসব আসলে 2 লাখ বা সামান্য কিছু বেশি ভোটার রয়েছেন, আসলে যেহেতু বাগেরহাট আসলে অনেক এগিয়ে আছে। আপনার সেসব বিষয়গুলোকে লক্ষ্য না করে আপনার সবসময় করে আছেন যে নিচে আছে তাকে আরো যত বেশি চাপা যায়। মানে বাংলাটা প্রবাদ আছে যে মাটি যদি নরম হয় তাকে বেশি বেশি করে খোঁচা মারে। তাই সেই অনুসারে কিন্তু আজকে ইজি সংস্কারের পরিবর্তে আজকে সেই বিষয়গুলো তারা দেখতেছে, মানে তারা আমাদেরকে উপস্থাপন করতেছে আমরা সংস্কার করতেছি। আসলে এটাই কি তাদের সংস্কার? যে একটা নিম্নতর স্থানে একটা বাগেরহাট 4 আসন থেকে 3 আসন নিয়ে এসে মানুষের প্রতি আরো বোঝা বাড়িয়ে দিচ্ছেন, যে যেখানে যাতায়াতের এতটাই নিম্ন স্থান। চিকিৎসা দিক দিয়ে যদি আমরা বলি যে বাগেরহাট শরণখোলা উপজেলাতে চিকিৎসার দিক এতটা অবনতি যে প্রতি বছর 700 চিকিৎসা হলে তারা প্রতিনিয়ত মারা যাচ্ছে। এই বিষয়গুলো আসলে কোনো মিডিয়া দেখছে না, কারণ ওটা একটা প্রত্যন্ত অঞ্চল, ওটা নিম্নতম অঞ্চল, ওটা এমন একটা স্থান যে স্থান থেকে কোনো মিডিয়া বা কোনো সেল কথা বলতে আসলে তারা আগ্রহী নয়। যদি কি সুন্দরবনের কথা বলে, হ্যাঁ খুব সুন্দর, মিডিয়ার ভিতরে যাবে, দুইটা ফুটেজ কালেক্ট করবে, পুরো উপস্থাপন করবে সুন্দরবনের মাঠে বন আছে আমাদের বাংলাদেশের সম্পদ। আসলে তারা কি এগুলো কখনো কি নিজ স্থান থেকে দেখেছে? ওই সুন্দরবনের কোন দেশে অবহিত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ জনগণ তারা বসবাস করতেছে, সেসব স্থানের লোকজন তারা কিভাবে জীবনযাপন করতেছে, সেই স্থানের লোকদের প্রতি তাদের যাতায়াত চলাচল, শিক্ষা ব্যবস্থা এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থাগুলো কিরকম। আমাদের শরণখোলা বাগেরহাট উপজেলায় একটি অনার্স কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটার নাম হচ্ছে শরণখোলা অনার্স কলেজ বা শরণখোলা বিশ্ববিদ্যালয়ের নামে সেটা স্বীকৃতি পেয়েছে সরকারিভাবে। সেই অনার্স
অনার্স কলেজের 20 থেকে 22 কিলোমিটার দূর থেকে শিক্ষার্থীরা এসে সেখানে শিক্ষা গ্রহণ করে। আবার সেই অনার্স কলেজের যে শিক্ষা ব্যবস্থা নিজ স্থানে নিজ কলেজে 10-15-20 কিলোমিটার দূর থেকে পর এসে তারা সেখানে শিক্ষা গ্রহণ করতে এবং সেখানে পড়িত। সেই শিক্ষা পরীক্ষা স্থান থেকে পরিবর্তন করে নিয়ে যেতে মৌলিক যে সেখান থেকে আরো 22 কিলোমিটার দূরে, এর মানে ঘর পদ্ধতি দাঁড়িয়েছে 30 থেকে 40 কিলোমিটার দূর। সে বিষয়গুলোকে আপনাদের চোখে দাঁড়ায় না যে একটা শিক্ষার্থী, একটা নিম্ন পরিবারের শিক্ষার্থী, যেখানে সে দিনমজুর, তার বাবা অনেক কষ্ট করে সে তার সন্তানকে লেখাপড়া করাচ্ছে, তার সন্তানের একটা উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের জন্য কাজ করবে, যেটা আসলে হচ্ছে না। বিষয়টা হচ্ছে না বাংলাদেশ স্বাধীনতার ভিতরে যে বাগেরহাট যে 4টা আসন রয়েছে তার ভিতরে নির্মিত আসন হচ্ছে বাগেরহাট 4 আসন। সেখানে আপনি 3 আসনকে বাদ দিয়ে যদি সেখানে আরো 3টে আসন, যদি 4টে করে 3টে বানান, তাহলে আপনি কি একবার কি রিয়েলাইজ করতেছেন যে আসলে সে আসনগুলো লোকগুলোর প্রতি কি পরিমাণে অবহেলার সম্মুখীন হতে হয়? সেখানে 22 কিলোমিটার দূর থেকে একটা এমপি এসে তার জীবনের প্রতিটা অবসর দেখতেছেন, সেখানে যদি 50 কিলোমিটার দূর থেকে একটা এমপি আসে, আসলে তার কর্মদলকে আমাদেরকে আওয়াজ করতে হবে। আমাদের যে আত্মরা তাদের কিছু কান্না সে দেখবো, আসলে কি তাদের কর্মদল পৌঁছাবে? কখনোই না। যদি আমি পরিবেশনগুলো উপজেলা বাগেরহাটের 4 আসন যদি পরিবর্তন দাঁড়ায়, তার পক্ষে তখন এর উপজেলা সম্ভব না। বাংলাদেশের সাথে সম্মুখীন প্রতিভা আমাদের বাগেরহাট শহরের লোকজন প্রতিবার হতে আসেন। আজ থেকে হচ্ছে আজকে 8 থেকে 9টা মধ্যে বাংলাদেশের মধ্যে অনেক লোক তাদের জীবন দিয়েছে। এই বিষয়গুলোকে আসলে আপনাদের নজর দেয় না। আসলে আপনার ইসির প্রতিটা স্থানে বসে বসে শুধু বাংলাদেশকে নিয়ে এটা রাজনীতির নতুন ধাপ শুরু করতেছেন। সরকার কেমন তার নতুন 2024 বিপ্লব করে রাস্তাতে নেমেছিলাম। আপনি হয়তো বলে গেছেন যে হয়তো সেখানে বাগেরহাট হবেন না, আমার মতন হাজারো জনতা ছিল সেখানে এই সরকার পতনের ঘটে। আপনি আজকে সরকারের ব্রিটিশ সরকারকে আমরা জবাব তাড়িয়েছি, হয়তো আপনাদেরকে মনে হচ্ছে যে আমরা শহীদের সর্বস্ত থেকে তাড়িয়ে বলছি, না আমরা তাড়াতে পারিনি। এখন এর দ্বারা বুঝে যাচ্ছে যে আজকে বাগেরহাট বাংলাদেশে যে বাগেরহাট 4টে আসন বলছে অরাজকতা সৃষ্টি হওয়ার উপলক্ষে তারা যে পদক্ষেপ দাঁড়াচ্ছেন, এ দ্বারা বুঝে যাচ্ছে যে শহরের প্রতিটা তার মার উপরস্থ স্থান থেকে এখনো সরানো সম্ভব হয়নি। তাহলে সে কিভাবে নিজের জাস্টিফাই না করে সে বাগেরহাট 4টে আসন থেকে 3টে আসন করতেছে? সে কি আসলে কি দেখতেছে যে প্রথমত বাগেরহাট 4টে আসনের পরিকরস্থানের লোকজন কতটা নির্ভর হয়ে তারা কত কষ্ট হয়ে জীবনযাপন করতেছে? তার কাছে কি এতটুকু রিপোর্ট আছে যে গত 5টি বছরে আমরা বাদ দিলাম, গত 1টি বছরে কত আমরা ধরে আনি যে গত 1টি বছর কতজন লোক চিকিৎসাধীন অভাবে তারা প্রথমত দিনদিনা দুর্বলে করতেছে, কতজন লোক তাদের চিকিৎসা কর্মসংস্থার অভাবে তার প্রতিনিধি দুর্বলে করতেছেন, কতজন শিক্ষার্থী মেধার শিক্ষা গ্রহণের অভাবে তারা দিন দিন করে জোরে পরিবেশের বাংলাদেশে প্রতিটা নক্ষত্রের মতন থেকে প্রতিটি গাছের পাতার মতন সেগুলো থেকে আপনি লক্ষ্য দিচ্ছেন না। আপনারা লক্ষ্য দিচ্ছেন রাজনীতির একটা খন্ডে আমাদের কাজ করতেছেন যে বাংলাদেশের প্রতিটি স্তর আপনাদের কাছে মনে হয় একটা গাছের পাতা, যে সেভাবে বিচ্ছের মতন যারা শূন্য অবস্থায় ধরে ফেললে কেউ প্রতিবাদ করবে না। আপনারা ভূমি স্থানে উপস্থাপন করতেছেন। আপনারা ভুলে গেছেন যে বাগেরহাটবাসী তোমার সব বিষয়ে যারা চুপ থাকে তাদের নিজস্ব আত্মমর্যাদার স্থান থেকে তারা কখনো কোনো চুপ থাকবে না। তারা আসলে তারা জানে যে নিজেদের আত্মমর্যাদা কিভাবে রক্ষা করতে হয়, নিজেদের জন্য কিভাবে লড়াই করতে হয়, তা কিন্তু বাগেরহাটবাসী খুব ভালোভাবেই জানে। অর্থাৎ বাগেরহাটবাসী শুনতে পারে বাগেরহাট কিন্তু বর্জন বুঝে, আমরা কিন্তু শুধু বর্জন বুঝি না, আমরা কিন্তু আমাদের অধিকার লক্ষ্যের আদায় প্রতিনিয়ত কিন্তু রাজপথে নামে আসতে আমরা কিন্তু সঠিকভাবে জানি। অর্থাৎ বাংলাদেশ নিজের সম্মুখীন আমার একটাই প্রশ্ন, মহোদয় বাবুগণ, আপনারা একটা স্থান থেকে দেখুন বাংলাদেশের জনগণ কিন্তু আর কিন্তু আগের মতন নয় যে আমলা দয় দুই দয় তারা অন্য নতুন করে তাদেরকে উন্নয়ন দিবেন। আপনারা ভুলে যাচ্ছেন সংস্কারের নামে আপনার বাংলাদেশ সরকার ভোট থাকিয়ে দিচ্ছেন। বাংলাদেশের জনগণ এখন কিন্তু আর ভোটার ভিতর নাই, তারা কিন্তু কোনো স্বপ্নের দুয়ারে আর কিন্তু বসবাস করে না, তারা কিন্তু তাদের নিজস্ব আদায় সঠিকভাবে তারা কিন্তু আদায় করতে কিন্তু জানে। অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় ইসি মহোদয়, আপনারা যারাই আছেন তারা তাদের আসলে কখনো কোনো ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। অনুগ্রহপূর্বক বিরুদ্ধে আবেদন আপনাদের যদি আমি হাত ধরতে রিকোয়েস্ট করতেছি, বাগেরহাটবাসী যেরকম রিকোয়েস্ট করতে জানে সেরকম বাগেরহাটবাসী কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু তার কিন্তু রাস্তাতে নামতে কিন্তু খুব ভালো করে জানে। যদি আপনারা আমাদেরকে দৃষ্টি আহত করতে চান তাহলে আপনারা কিন্তু অনেক বড় একটা ভুল পদক্ষেপে যাবেন, ভুল কাজ করবেন। বাগেরহাটবাসী ঠিক যেরকম শান্ত সুস্থ ঠিক সেরকম তারা কিন্তু করছে। তারা জীবনে যদি একবার জেগে ওঠে তাহলে হয়তো আপনারা কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হবেন। অনেক দুর্নীতি চাঁদাবাজ এখনো তাদের নিজ স্থানে বাহাত্তর আছেন, আপনারা তাদের দিকে দেখতেছেন না। বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে তাদের দিকে যাচ্ছে না, যেসব থেকে দুর্নীতি দেশের থেকে আঙুলিতে লোকজন এখনো বসে হবে, হয়তো প্রয়োজনটা দিত বাকি সমস্ত আঙুলিতে বসে এখনো তাদেরও তাদের স্থানে বসে আছেন। তারা কিভাবে আসেন? আপনারা তাদের প্রতি কোনো না করে তাদের বিপক্ষে কোনো কিছু কাজ না করে আপনারা লেগে আছেন কি বাগেরহাট স্টেশন থেকে স্টেশন করা যায়, 2 স্টেশন করা যায়। মানে বাগেরহাটের লোকজন যেরকম আছে
আপনারা চাচ্ছেন তাদেরকে প্রতিনিধিত্ব আরো জোড়া চাপাতে আরো জোড়া নির্মিত সাজেশন দিতে। অর্থাৎ আমার সংগঠনকে একটাই উদ্দেশ্য আমি লক্ষ্য করে আপনাদের উপর প্রশ্ন প্রদর্শন করতে চাই। আপনারা বিশেষ করে বিবেকবানের স্থান থেকে আবেগের স্থান নয়, আপনাদের রাজনৈতিক স্থান থেকে নয়, বিবেকের স্থান থেকে আপনারা যাত্রা করে আমাদের ঢাকার 4 আসন নিয়ে আর কোনো সিনেমিনি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ সকলকে। ময়মনসিংহ জেলার যে আয়তন বাগেরহাটেরও ঠিক কাছাকাছি আয়তন, অল্প একটু কম আয়তন, মানে বাগেরহাটের যে আয়তন ময়মনসিংহ জেলারও ঠিক কাছাকাছি আয়তন, অথচ ময়মনসিংহে আসন রয়েছে 11টি আর বাগেরহাটে ছিল 4টি, সেখান থেকে কমিয়ে এখন 3টি করার পায়তারা করতেছে। কতটা হাস্যকর সিদ্ধান্ত। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমকে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমাদের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আমরা গতদিন দেখেছি নির্বাচন কমিশন আগামী নির্বাচনের আসন বিন্যাস করেছেন, নতুন আসন বিন্যাস। সেখানে শরণখোলা এবং মোরগঞ্জকে এলিমিনেট করে নতুন একটা আসনে সংযুক্ত করে দিয়েছেন, যেটা একটা জগখিচুড়ি হয়ে গেছে। মোরগঞ্জ সেখানে 16টা ইউনিয়ন আছে, সেখানে পুরো ইউনিয়ন এত বড় এলাকা, যেখানে হেলিকপ্টার নিয়ে ঘুরলেও একদিনে চাষ করা যাবে না। এবং বাংলাদেশের 3টা ঐতিহ্যবাহী বিশ্ব ঐতিহ্য আছে, সেখানে একটাই হচ্ছে শরণখোলায় অবস্থিত। সেই শরণখোলায় ম্যানগ্রোভ সুন্দরবন, সেটাকে আমাদের অন্য আসনের সাথে সংযুক্ত করে আমাদের মানুষদের যেভাবে অবহেলিত, বঞ্চিত এবং বিচ্ছিন্ন প্রান্তিক করার চেষ্টা করেছে ম্যানগ্রোভ বনের পাশাপাশি, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা শরণখোলা এবং মোরগঞ্জ বাগেরহাটের সর্বস্তরের জনগণ আমরা আমাদের পূর্ববর্তী আসন নিতে চাই। আমরা যদি মংলার সাথে সংযুক্ত হয়ে জগাখিচুড়ি হয়ে যায়, তাহলে আমরা আরো প্রান্তিক হয়ে যাব, জনবিচ্ছিন্ন হয়ে যাব। অতএব আমরা মোট কথা আমরা চাই আমাদের পূর্ববর্তী আসনে দিয়ে আমাদের অধিকার, আমাদের সুযোগ সুবিধা, আমাদের নিজস্ব জাতি, আমাদের জনগণের, আমাদের বাগেরহাটের সবার অধিকার ফিরিয়ে দেওয়া হোক। ধন্যবাদ। ধন্যবাদ নাইমকে। আমাদের বাগেরহাটে কি নেই? 60 গম্বুজ মসজিদ রয়েছে, সুন্দরবন রয়েছে, সমুদ্র বন্দর রয়েছে, ইপিজেড রয়েছে, পৌরসভা রয়েছে। তারপর কেন এত বাগেরহাটকে নিয়ে ষড়যন্ত্র? আমরা তো কখনো বলিনি যে আমাদের বাগেরহাটের আসন কমিয়ে দেন। আমরা পদে পদে বঞ্চিত। আমাদের যে 4 আসন ছিল, সেই 4 আসনে 16টি ইউনিয়ন, এত বড় একটা উপজেলা, পাশাপাশি আমাদের যে শরণখোলা, অর্থাৎ শরণখোলা মোরগঞ্জ মিলিয়ে যে 4 আসন, সেই শরণখোলা যে জায়গা বা আয়তন সেটিও কিন্তু অনেক বড়, কিন্তু আমাদের সেখানে মাত্র 4টি ইউনিয়ন দিয়ে রাখা হয়েছে। যেখানে 4টি ইউনিয়ন থাকার কারণে আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি
যাচ্ছেন, এটি আমরা কোনোভাবেই মেনে নেব না। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী রাকিবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আসলে আমাদের শিক্ষার্থীদের এটা নিয়ে এখানে আসার কথা ছিল না, কিন্তু আমাদের নির্বাচন কমিশন যে হাস্যকর একটা সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা না করে আমরা পারলাম না। নির্বাচন কমিশনের সকল যৌক্তিক সিদ্ধান্তের প্রতি আমরা একমত, কিন্তু আমাদের বুঝে আসলো না গতকালকে বাগেরহাটের আসন বিন্যাস নিয়ে যে সিদ্ধান্তটা তারা নিয়েছে সেটা তাদের কোন যুক্তিতে নিল। প্রিয় বন্ধুগণ, আমি যদি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দেই যে বাগেরহাট 3 আসনকে ভেঙে, বাগেরহাট 3 আসন হচ্ছে মংলা এবং রামপাল নিয়ে গঠিত, সেটাকে ভেঙে মংলাকে বাগেরহাট 2 আসনের সাথে যুক্ত করা হয়েছে। যে বাগেরহাট 2 আসন ছিল, বাগেরহাট 2 আসন আছে যেখানে বাগেরহাট সদর নিয়ে, বাগেরহাট সদর এবং কচুয়া দুটো গুরুত্বপূর্ণ উপজেলা, যেহেতু সদর উপজেলা সেখানে বাগেরহাট 2 আসনটা এমনি বড় এবং জটিল, সেখানে রামপালকে তার সাথে যুক্ত করে সেটাকেও যেমন আরো জগাখিচুড়ি করা হলো, আরো জটিল করা হলো, ঠিক তেমনি বাগেরহাট 4 আসন যেটা শরণখোলা এবং মোরেলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, সেটার সাথে একটা বন্দর উপজেলা এবং একটা ইপিজেড সংবলিত উপজেলা মংলাকে যুক্ত করে সেই 4 নম্বর আসনটাকে আরো বড় করা হলো, আরো সেটাকে আরো পরিচালনার দৃষ্টিকোণ থেকেও সেটাকে আরো দুর্বোধ্য করা হলো। এছাড়া আমরা যদি দেখি যে বিগত স্বাধীনতার পর থেকে বাগেরহাটের শরণখোলা এবং মোরেলগঞ্জ উপজেলা নিয়ে যে 4 নং আসনটি রয়েছে, সেখানের মানুষগুলো এক কথায় বলতে গেলে ক্লাইমেট রিফিউজি বলা চলে তাদেরকে। বিভিন্ন ক্লাইমেট ফোরামের তথ্য মতে বলা হয়ে থাকে আগামী 20 বছর বা 25 বছরের মধ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ শরণখোলা বসবাসের অনুপযোগী হয়ে যাবে, একটা বড় অংশ সেখানে রিফিউজি হয়ে যাবে। সেখানে প্রতি বছর 3, 4, 5টা বন্যা হয়, লবণাক্ততার কারণে সেখানের মানুষের চাষাবাসের অসুবিধা হয়, পানি দেওয়া সমস্যা হচ্ছে। সরকারের, বিগত সরকারগুলোরও উচিত ছিল বাগেরহাট 4 নং আসনটিকে, অর্থাৎ মোরেলগঞ্জ এবং শরণখোলা নিয়ে যে আসনটি গঠিত ছিল সেটাকে স্পেশাল কনসার্ন হিসাবে বিবেচনা করে এই আসনটার জনগণের ভাগ্য উন্নয়নে একটু নজর দেওয়া উচিত ছিল। সেখানের মানুষদের জন্য ক্লাইমেট ফান্ড নামে একটা ফান্ড করা যেত। আমরা বিগত সালে দেখেছি কোন সংসদ সদস্য সেটা করেনি। সংসদ সদস্য হয়েই সে ঢাকায় এসে, সিঙ্গাপুরে, বিদেশে বিভিন্ন জায়গায় সে বাড়ি করছে, কিন্তু বাগেরহাটের 4 নং আসনের মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে তারা কোনো চিন্তাই করেনি, এক বিন্দু চিন্তা করেনি। বাগেরহাট 4 নং আসনে মোরেলগঞ্জ শরণখোলা বাসীকে স্পেশাল কনসার্ন দিয়ে রাষ্ট্রের উচিত সেখানকার আগামী ভবিষ্যতে যাতে সেখানকার মানুষগুলো রিফিউজি না হয় সেজন্য সেখানে বাজেট বরাদ্দ দিয়ে, সেখানে প্রশাসনিক স্পেশাল কনসার্ন দিয়ে উপকূলীয় অঞ্চলের জন্য সহিষ্ণু কৃষি গবেষণা, মৎস্য গবেষণা কেন্দ্র করে সেটাকে আরো উন্নয়নের দিকে না নিয়ে বরঞ্চ একটা স্পেশাল উপজেলা, সেটা একটা আসনের দাবিদার মংলা উপজেলা, যেখানে একটা ইপিজেড আছে, যেখানে একটা বন্দর রয়েছে, সেটার সাথে যুক্ত করে এই 3টা উপজেলাকেই তার পরিচালনাগত দিক থেকে ভালনারেবল করার একটা চক্রান্ত রাষ্ট্র থেকে হচ্ছে। এবং আমি জানি না নির্বাচন কমিশন তার কোন যুক্তিতে এই সিদ্ধান্তে আসছে। আমার মনে হয় তারা আগারগাঁও নির্বাচন কমিশনে বসে তারা ওখানে বসে একটা খসড়া সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে আমরা নির্বাচন কমিশনের সংস্কার চাচ্ছি, কিছু একটা তো করতে হবে, তো দেই আসন বিন্যাস করে দেই যে যা। এটাই করেছে তারা কোনো অ্যানালাইসিস ছাড়া, কোনো বিশ্লেষণ ছাড়া, যে এই
দুইটা উপজেলাকে ভেঙে টুকরো টুকরো করে আলাদা করে জড়িয়ে দিয়ে একটার সাথে আরেকটা দিয়ে যে জগা খিচুড়ি এবং যে ম্যারেজ যে একটা অপরিচালন সংকটে ফেলে দেওয়ার যে পায়তারা হচ্ছে সেটা তারা ভাবেইনি কোনোদিন। আমাদের নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান থাকবে যে বাগেরহাট 3 যে আসনটা ছিল মংলা বন্দর নিয়ে, যেখানে ইপিজেড রয়েছে, এবং রামপাল যে উপজেলাটা রয়েছে, এই দুইটা উপজেলা নিয়ে যে 3 নং আসনটি ছিল সেটা তাদের কার্যপরিধির দিক থেকে একটা আলাদা আসনের দাবি রাখে। এবং বাগেরহাট 4 নং আসন যেটা মোরেলগঞ্জ শরণখোলা নিয়ে, সেটা তার পরিধি এবং তার স্পেশাল কনসার্ন যে জলবায়ু যে ক্লাইমেট যে চেঞ্জের যে ইফেক্ট সেখানে, সেটার জন্য সেটা আলাদা একটা আসনের দাবি রাখে। এবং সেখানে জনগণের উন্নয়নের জন্য, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য সেখানে সরকারের আলাদা একটা স্পেশাল অ্যাটেনশন থাকা দরকার। এবং বাগেরহাট 3 নং আসনকে ভেঙে রামপালকে যে বাগেরহাট সদরের সাথে করলো, সেখানে বাগেরহাট সদর আসনকেও আরো হ্যাট্রিক করা হলো, আরো জটিল করা হলো। আমরা অনতিবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে আহ্বান করব, বাগেরহাটের যে 4টি আসন আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় সেটাকে ভালোভাবে ম্যানেজ করা যাবে, সেটাকে ভেঙে 3টা করা হলে সেটা ম্যানেজেবল থাকবে না, সেটা হ্যাপটিক হয়ে যাবে। এবং বাগেরহাট 4 নং আসনের জনগণের জন্য সেটা একটা কি বলে, সেটা একটা ভোগান্তির শিকার হবে। এবং বাগেরহাট 2 নং আসনে যেটাকে যুক্ত করা হচ্ছে রামপালকে, বাগেরহাট 2 নং আসনটাও তখন ম্যানেজেবল থাকবে না, সেটা অপরিচালনীয় হয়ে যাবে। তো আমরা নির্বাচন কমিশনকে এটা নিয়ে পুনরায় ভাবার অনুরোধ জানাচ্ছি। এবং তারা যদি এটা নিয়ে পুনরায় না ভাবে, বিশ্লেষণ না করে, তাহলে আমরা বাগেরহাটের জনগণ তাহলে রাজপথে নামতে আমরা বাধ্য হব। এবং আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে কোনো ভোগান্তিতে না পড়ে, তাদের কোনো সিদ্ধান্ত যাতে হাস্যরসাত্মক না হয়, সেটা নিয়ে যাতে কোনো রকম সমালোচনা না হয়, এজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সকল ধরনের সিদ্ধান্ত ভেবে চিন্তে বিশ্লেষণ করে নিন। একদম আন্দাজে চোখ বুঝে কোনো সিদ্ধান্ত নিয়ে জনগণের রোশনালে বইলেন না। ঠিক আছে, ধন্যবাদ, এখানেই শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাকিবকে। আমি আর কয়েকটি কথা বলতে চাই। আমরা এতটাই অবহেলিত, এতটাই বঞ্চিত যে জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রশাসনে শৃঙ্খলা আনার জন্য বাংলাদেশের সকল জেলা উপজেলায় কর্মকর্তাদের পরিবর্তন এসেছে। যারা অপরাধী ছিল তাদের বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা শরণখোলা, মোরেলগঞ্জ বা বাগেরহাটের আছি, তাদের আন্দোলন করে করে এরপরে দেখিয়ে দিতে হয় যে কে আওয়ামী দোষর ছিল, কে খুনির সাথে জড়িত ছিল বা খুনির দোষর হিসেবে কাজ করেছে। আমরা দেখতে পাই আমাদের শরণখোলা উপজেলায় কোনো ধরনের পরিবর্তন নেই এবং এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন হয়নি। কতটা দুঃখজনক বিষয়। আপনারা বিচার করতে পারবেন না সেটা আলাদা বিষয়, কিন্তু আপনারা অন্তত প্রশাসনের শৃঙ্খলা আনার জন্য তো পদক্ষেপ নেবেন। আপনারা তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিতে পারতেন, সেটিও করেননি। এসব ক্ষেত্রে প্রশাসনের বা সরকারের কোনো সেক্টরের কোনো ধরনের পদক্ষেপ নেই। এখন বৃষ্টির মৌসুম, আমরা পানিতে ডুবে পড়ি। যখন গ্রীষ্মকাল থাকে তখন আমরা খাবার পানি পাই না, আমাদের পুকুরগুলো, আমাদের জলাশয়গুলো শুকিয়ে যায়, তখন আমরা খাবার পানির তীব্র সংকটে ভুগি। আমরা যত ধরনের ঘূর্ণিঝড় হয় সেগুলো আমাদের মাথার উপর দিয়ে যায়, আমাদের ঘর বাড়ি ভেঙে যায়, আমাদের সেগুলো পোহাতে হয়। অথচ আমাদের সাথেই যত ধরনের তালবাহানা, আমাদের সাথেই যত ধরনের অবহেলা, এটা আমরা কোনোভাবেই মেনে নিব না। তাতে যদি আমাদের সামনে নির্বাচন কমিশন ঘেরাও করতে হয় আমরা করব। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাগেরহাটের যত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা গতকাল থেকেই সরব রয়েছে, প্রতিবাদ জানাচ্ছে এবং আগামীতে তারা কঠোর কর্মসূচিতে যাবে। আমরা
চাই। যেহেতু গতকালকে আপনারা যে সিদ্ধান্ত প্রকাশ করেছেন, আসন পুনর্নির্ধারণের নামে যে তামাশা প্রকাশ করেছেন, সেই তামাশার দায়ভার একান্তই আপনাদের। এখানে আমাদের কোনো দায় নেই। অতএব আমরা কোনো দরখাস্ত দিয়ে, আমরা কোনো আবেদন দিয়ে আমরা সেটিকে সুরাহা করার জন্য বলবো না। যেহেতু ভুল সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, আপনারা নিজ থেকেই সেই ভুল সিদ্ধান্তের সমাধান করবেন এবং আমাদের যে 4টি আসন ছিল সেই 4টি আসনই রাখবেন। পাশাপাশি সরকারের কাছে একটি দাবি জানাতে চাই। আমরা দেখি একটি আসনের নির্বাচিত সংসদ সদস্যরা তারা পড়ে থাকেন ঢাকাতে এসে। তিনি বাগেরহাটের সংসদ সদস্য কিংবা ধরলাম জামালপুরের সংসদ সদস্য কিংবা অন্য কোনো আসনের সংসদ সদস্য, তিনি এসে পড়ে থাকেন ঢাকাতে। তার আসনের লোকজন কিভাবে আছে, তাদের জীবনযাপন কিভাবে চলছে, সেই খোঁজ খবর তারা রাখেন না। যেহেতু এত বছর অর্থাৎ প্রায় দীর্ঘ 16 বছর অবৈধ সরকার ছিল, অনির্বাচিত সরকার ছিল, স্বৈরাচার সরকার ছিল, সেহেতু তাদের কথা বাদই দিলাম। সেই সময় এই কার্যক্রম ঘটত এবং এই নির্বাচিত প্রতিনিধিরা তারা ঢাকা দেশে পড়ে থাকত। তাই আমরা বলবো, আগামী নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদেরকে যদি আপনারা প্লট কিংবা ফ্ল্যাট বরাদ্দ দিয়ে থাকেন, সেটি তার নিজস্ব যে আসন রয়েছে সেখানেই শুধুমাত্র বরাদ্দ দিবেন, ঢাকাতে নয়। ঢাকাতে শুধুমাত্র তাদেরকে গেস্ট হাউস দিতে পারেন। শুধুমাত্র যখন সংসদে অধিবেশন থাকবে তখন আসবে, গেস্ট হাউসে থাকবে, তারা সংসদ অধিবেশনে যোগ দিবে, আবার তার নিজস্ব আসনে ফিরে যাবে, জনগণের খোঁজ নিবে। আমরা এই দাবিটি জানাই। আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি শেষ করব। শেষ করার আগে সমাপ্তি বক্তব্য দেওয়ার জন্য এবং আজকের এই মানববন্ধন কার্যক্রম সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাবো মোয়েলগঞ্জের কীর্তি সন্তান, জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আমাদের যোদ্ধা আমানুল্লাহ ফারাবী। আমি অনুরোধ জানাবো আমানুল্লাহ ফারাবীকে বক্তব্য রাখার জন্য। আপনারা দেখেছেন যে সে এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছিল না, তার এখনো পায়ে যে সমস্যা, তিনি গুলিবিদ্ধ হয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন, সেটির এখনো সমস্যার সমাধান হয়নি। আমার পাশে নিয়ামতুল্লাহ রয়েছে, যিনি যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়েছিলেন। আমাদের রোমানুল রয়েছে, যিনি 1 চোখ হারিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে। আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহনগঞ্জের কৃতি সন্তান আমানুল্লাহ ফারাবীকে। প্রিয় বন্ধুগণ, আসলে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে জন্য, সেটা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবনা রেখেছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, বাগেরহাটে আমাদের এটা মূলত দক্ষিণ অঞ্চল, একদম শেষ সীমানায় সুন্দরবনের কোল ঘেঁষা এই বৃহত্তর জনবহুল জেলাটি মূলত দীর্ঘদিন যাবৎ 4টি আসনে বিভক্ত ছিল। আমাদের যে আসনটি বর্তমান নির্বাচন কমিশন কমিয়ে মোংলার সাথে সংযুক্ত করে মোংলা, মোরেলগঞ্জ এবং শরণখোলা 3টি উপজেলাকে একত্রিত করে বাগেরহাট 3 আসন গঠন করেছে, যেটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। একটি কথা বলতে চাই, আমরা 16 বছর দীর্ঘ 16 বছর নির্বাচন কমিশনের অনেক পাগলামি দেখেছি। এখন থেকে 5 তারিখ পরবর্তী সময় নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ সমাজ, ছাত্র সমাজ যে অগ্রণী ভূমিকা পালন করতেছে, সেই জায়গা থেকে আমরা একটি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করতে চাই। বাগেরহাটের জনগণকে কোনোভাবে রাজনৈতিকভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। আপনারা অবগত থাকবেন যে বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলা বাংলাদেশের 2য় বৃহত্তর উপজেলা, যেখানে অনেক জনবহুল সম্পন্ন এই এলাকাটি একটি অনুন্নত এলাকা। দীর্ঘদিন সরকারে এসেছে, সরকার পরিবর্তন হয়েছে, নেতা এসেছে, নেতা গেছে, আমাদের বাগেরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, বাগেরহাট 4 আসনের কোনো উন্নয়ন সাধিত হয়নি। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাগেরহাট 4 আসনে যেই 4টি আসন ছিল, সেই 4টি আসনই যাতে পুনর্বহাল রাখা হয়, সেজন্য আমরা নির্বাচন কমিশন এবং কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো যে যাতে বাগেরহাট 4 আসন যেরকম ছিল সেরকমই থাকবে, কিন্তু বাগেরহাট 4 আসনকে কমিয়ে বাগেরহাট 3 আসন উন্নীত করে মোংলার সাথে মিলিয়ে যদি তারা চিন্তা করে যে এমনিতেই আমাদের অঞ্চলটি হচ্ছে উন্নত এলাকা, দীর্ঘদিন রাজনীতিতে অনেক লোক এসেছে, ঘরে ঘরে নেতা জন্মেছে, কিন্তু আমাদের বাগেরহাট মোরেলগঞ্জের কোনো উন্নয়ন সাধিত হয়নি। তো আমরা
আমাদের বাগেরহাটের যে 4টি আসন ছিল সেরকমের যাতে 4টি আসন পুনর্বহাল থাকে সেজন্য আপনারা কাজ করবেন এবং আমরা আশা করব যে দ্বিতীয়বার আমাদের যাতে আর প্রতিবাদে রাস্তায় দাঁড়াতে না হয় সেই পদক্ষেপ আপনারা নেবেন। এবং আপনাদের আরো বলতে চাই, যদি কোনো আপনাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মোংলা একটি বিশাল পোর্ট, সেখানে বন্দর রয়েছে, সেটা পরিচালনার জন্য একটি আলাদা এমপি দরকার, সেখানে মনোযোগ এবং শরণখোলা তাদের সাথে যুক্ত করে আপনারা কি হাসিল করতে চান আমরা জানি না, কিন্তু আপনাদেরকে বলবো আমরা এখানে জুলাই গণ অভ্যুত্থানের অনেক সহযোদ্ধারাও এখানে আছি। আমরা বলতে চাই আমরা যে বাংলাদেশ আমাদের চোখে দেখতে চাই সেই বাংলাদেশের আশা নিয়ে এই আশা ব্যক্ত করব। আপনারা অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাগেরহাটে যে 4টি আসন ছিল 4টি আসনে পুনর্বহাল রাখবেন এবং ভোটারের সংখ্যা যদি বলেন বাগেরহাটের মোড়লগঞ্জ শরণখোলা বাগেরহাট 4 আসন যেটা দীর্ঘদিন ছিল, সেখানে যে জনসংখ্যা রয়েছে বাংলাদেশের অনেক জেলার অনেক আসন আছে সেখানে সেই ভোটারের সংখ্যা অনেক তুলনায় কম, কিন্তু এত লোকবল এবং জনবল সম্মিলিত এলাকা ভোটার সংখ্যা এত থাকার পরেও আপনারা বাগেরহাটকে আপনি আসন হিসেবে কমিয়ে দেবেন, মোংলার সাথে মিলিয়ে আপনারা একটা তালবাহানা শুরু করছেন। সে তালবাহানা আমরা মানি না। আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আমরা বলতে চাই স্পষ্ট করে বাগেরহাটের জনগণকে আপনারা দীর্ঘদিন বিভিন্ন সরকার বিভিন্ন এমপি মন্ত্রী যারাই ছিলেন বারবার জনগণকে ধোঁকা দিয়েছেন, আপনারা পরবর্তী সময় আর ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। এবং নির্বাচন কমিশন আপনাদের কাছে আমরা এখন পর্যন্ত অনুরোধ জানাই, যেই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে আপনারা আগ্রহ হবেন না। আপনারা আমাদের যে দাবি রয়েছে সে দাবি মেনে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। আমরা আজকের মতো আমাদের মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি।